భారతమాత మహారతి పేరుతో ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি সম্প্রতি দাবি করেছেন, ভারত যদি অবাধ নাগরিকত্ব দেওয়ার সুযোগ দেয় তাহলে বাংলাদেশের অর্ধেক খালি হয়ে যাবে। তার এই বক্তব্যের জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশ এত দরিদ্র দেশ নয় যে সেখান থেকে মানুষ ভারতে চলে যেতে চাইবে। এ নিয়ে দুদেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের তুলনামূলক বিশ্লেষণ করেছে বিবিসি বাংলা। তাদের ওই বিশ্লেষণে দেখা যায়, মোটামুটি সব দিক দিয়েই বৃহৎ প্রতিবেশী দেশটির তুলনায় অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তাই বরং বাংলাদেশ থেকে ভারতে নয়, উল্টো ভারত থেকে বাংলাদেশে অভিবাসনের চাপ বাড়তে পারে। ঠিক কত সংখ্যক বাংলাদেশি ভারতে অবৈধভাবে ঢুকছে তা নিয়ে বিতর্ক এবং বিভ্রান্তি দুটোই রয়েছে। 2004 সালে ভারতের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল সংসদে বলেছিলেন, ভারতে নাকি 1,20,00,000 বাংলাদেশি রয়েছে। পরে পশ্চিমবঙ্গ ও আসামের রাজ্য সরকারের তোপের মুখে তিনি তার মন্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, বেশিরভাগ অবৈধ অভিবাসী বাস করছে পশ্চিমবঙ্গ এবং আসামে। 2016 সালে ভারতের সেই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা 2 কোটি। তবে তিনি এই পরিসংখ্যানের সূত্র জানাননি। এরপর থেকে ভারত সরকার স্বীকার করে নিয়েছিল যে ভারতে বাংলাদেশিদের অবৈধ অভিবাসন নিয়ে তাদের কাছে কোনো সঠিক তথ্য নেই। নাগরিকত্ব নিয়ে ভারতে 2015 থেকে 19-এর যে তথ্য নথিভুক্ত আছে তার থেকে আসল চিত্র সেভাবে পাওয়া যায় না। কাজেই সংখ্যা নিয়ে কোনো সঠিক তথ্য ছাড়াই ভারতের রাজনীতিকরা এখনও বলে যাচ্ছেন যে বাংলাদেশ থেকে সেখানে যাওয়া অভিবাসীরা তাদের চাকরি বাকরি নিয়ে যাচ্ছে। এমনকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, যে শস্য ভারতের দরিদ্রের কাছে পৌঁছানো উচিত তা খাচ্ছে বাংলাদেশিরা। জিডিপির হিসাব দেখলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান ভারতের উপরে। জিডিপি নিরূপণ করা হয় কোনো দেশের অর্থনীতির পণ্য এবং সেবার মানদণ্ডের নিরিখে। সবসময় অবশ্য পরিস্থিতি এমনটা ছিল না। 1971 সালে বাংলাদেশের জন্মের অব্যাহতির পরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক ছিল, কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশ এই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদন বা জিডিপিতে গত কয়েক দশকে স্থিতিশীলতা প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছর সেপ্টেম্বর মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে দ্রুত হারে প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ এক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশের প্রবৃদ্ধির হার 2019 সালে 8%-এরও বেশি ছিল। তখন ভারতের প্রবৃদ্ধির হার ছিল 5.9। প্রবৃদ্ধির এই অর্জনের কারণে 2018 সালে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ হিসেবে তাদের অবস্থান থেকে বেরিয়ে আসতে পেরেছে। আর 2018 সালে বাংলাদেশে বেকারত্বের হার আনুমানিক হিসাব অনুযায়ী ছিল ভারতের চেয়ে বেশি। তবে দারিদ্র্যের আন্তর্জাতিক যে মাপকাঠি, অর্থাৎ মাথাপিছু দিনের গড় আয় $1.9 কম, সেই হিসাবে বাংলাদেশে তুলনামূলকভাবে ভারতের চেয়ে কম সংখ্যক মানুষ কর্মরত মানুষের আয় ছিল দারিদ্র্য সীমার নিচে। সামাজিক উন্নয়ন সূচকগুলোতে বাংলাদেশের উন্নয়নের মান অনেক বেশি। শিশু মৃত্যু এবং জন্মের পর বেঁচে থাকার সম্ভাবনার যে হার, তাতে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশে নবজাতক কন্যা শিশুর 5 বছর বয়স পর্যন্ত জীবিত থাকার হার ভারত বা পাকিস্তানের একজন নবজাতক কন্যা শিশুর 5 বছর বেঁচে থাকার হারের চেয়ে অনেক বেশি। বাংলাদেশের নারীর গড় আয়ু যেখানে 72.5 বছর, সেখানে ভারতে এই হার 68.6 বছর এবং পাকিস্তানে 66.5 বছর। এই পরিসংখ্যান 2019 সালের। গত বছর ডিসেম্বর মাসে প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2020 এর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভারতের অবস্থান 108 থেকে নেমে গেছে 112-তে, এবং ভারতের অবস্থান বাংলাদেশের অনেক নিচে চলে গেছে। এই সূচকে বাংলাদেশের অবস্থান 50। এছাড়াও সংসদের নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভারতের থেকে ভালো। বাংলাদেশের সংসদের নারী প্রতিনিধিত্বকারীর হার যেখানে 22%, সেখানে ভারতীয় সংসদে এই হার মাত্র 13%। বর্তমান অবস্থা বিবেচনায় নিলে বাংলাদেশ থেকে ভারতে অভিবাসন নয়, বরং উল্টো ভারত থেকে বাংলাদেশে অভিবাসন হতে পারে, যদি বাংলাদেশ তার অর্থনীতির অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে পারে। উল্লেখ থাকে যে বর্তমানে বাংলাদেশে ভারতের প্রায় 5 লাখেরও বেশি নাগরিক বাংলাদেশে কর্মরত আছেন। বর্তমানে বাংলাদেশ ভারতের প্রবাসী আয়ের অন্যতম ক্ষেত্র।